সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে যদি আমরা তাকাই, সব থেকে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। এবং বিএনপির এটা বলা যায় বেশ অনেক দিনের একটা পরিকল্পনা বা দলীয় জায়গা থেকে রাজনৈতিক সব চিন্তা বিবেচনা করে তো নির্বাচনের আগ মুহূর্তে আসার যে ব্যাপারটা, সেই জায়গায় 25 কেন অ্যাকচুয়ালি, মানে 25 তারিখটাকে কেন সিলেক্ট করা হলো? অনেক দিন আগে থেকে একটা আলোচনা ছিল যে হয়তো তফসিল ঘোষণার পরে বা আগে এই কাছাকাছি সময় আসবে। একদম ধরেন সর্বোচ্চ সময়টাই হয়তো কাজে লাগাচ্ছে, কারণ 29 তারিখ আমরা দেখছি যে কি বলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন কিন্তু 29শে ডিসেম্বর। এবং সেই হিসাবে হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে দলের নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে 27 তারিখ তিনি ভোটার হবেন। এখন পর্যন্ত কিন্তু আরেক রহমান ভোটার হননি। সো এই ভোটার হওয়াটার একটা বিষয় আছে। তো এর পরে আসলে মানে তার আশাটা সিগনিফিকেন্ট হতো না, বিশেষ করে নির্বাচনের জন্য তাকে ভোটার হতে হবে। তার মানে কি এই মানে যেটা বললেন আর কি, মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ যেটা, এইটাকে কেন্দ্র করে আসলে এরকম একটা সময় নির্ধারণ? না, তার দেশে ফেরার হয়তো ইচ্ছা তো হয়তো অনেক পুরনো, কিন্তু সে তো নিজেই একটা, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন যে তার একক যে কর্তৃত্ব হাতে নাই আসলে, সেটা অনেক কিছুর সমীকরণ, সেটা হয়তো তিনি পরিষ্কার করেননি। কিন্তু সেটা তো হয়তো আমরাও এই নিয়ে নানা বিশ্লেষকরা আমরা দেখছি, গণমাধ্যমে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন। এই যে আশাটা, ফেরাটা, এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে নির্বাচনে সব মিলিয়ে, আসলে দলীয়ভাবে, আবার ব্যক্তি তারেক রহমানের জায়গা থেকে আসলে সাধারণ মানুষের মনের মধ্যে এক ধরনের এক্সপেকটেশন? তিনি তো আর ইচ্ছা করে দেশ ছেড়ে চলে যাননি, তাকে একটা রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে এই দেশ ছাড়তে হয়েছে। এবং সেই বাস্তবতার যে অবসান হয়েছে, মানুষ কিন্তু এটা একটা সময়ের শিক্ষাও আমাদের জন্য, যে আমরা একটা সময় হয়তো অনেকেই ভাবতেন যে মানে তারেক রহমান আর কোনো দিন দেশে ফিরতে পারবেন না, বিএনপি আর কোনো দিন হয়তো মানে রাজনীতিতে ফিরতে পারবে না, এরকম, বা ফিরলে অনেক সেই দীর্ঘ সময়, কতদিন লাগে তার কোনো শেষ নাই। পরবর্তীতে সফলতা যেটা হ্যাঁ, এসেছে, ক্রাউড ফান্ডিং এর বিষয়, এই যে ব্যাপারটা, জনগণের টাকা দিয়ে নির্বাচন করতে চাওয়া, এইরকম একটা মেন্টালিটি, এটা অসাধারণ একটা জায়গা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে বিশেষ করে এনসিপি বা জুলাই জেনারেশন বলার চেষ্টা করছে একটা শব্দ, কিন্তু তারা বারবার বলছে 5 আগস্টের পর থেকে নতুন বন্দোবস্তে বা রাজনীতিতে নতুন বন্দোবস্ত তারা করতে যাচ্ছে। এগুলা হচ্ছে আসলে ছোট ছোট উদাহরণ নতুন বন্দোবস্তের, যে আমরা নিজের টাকায় নির্বাচন, জনগণের প্রতিনিধি জনগণের টাকায় নির্বাচিত হবে। কারণ আপনি যখনই টাকার প্রবাহটা আপনি দেখবেন যে অন্যায়, মানে ভিন্ন পথে আসে, খারাপ পথে আসে, হ্যাঁ, ইনফরমাল, তখন আসলে তার যে ফিডব্যাকটা নির্বাচিত হওয়ার পরে, সেই টাকা তো তাকে তুলতে হয়। তো সেই চ্যালেঞ্জটা কিন্তু তাকে মানে বিপথে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়, বিশেষ করে যারা, এবং এটা কিন্তু সফল হয়েছে বলে তার এই যে চেষ্টা, সে অলরেডি আমি সবশেষ যখন দেখেছি যে 37 লাখ টাকা, 29 ঘন্টায় 47 লাখ টাকা লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে, তারপরে আরো 10 লাখ, তার মানে হয়ে গেছে তার লক্ষ্যমাত্রা, এবং সেখানে ক্লোজ করে দিয়েছে যে আর সে টাকা তুলবে না, এই টাকা দিয়ে সে নির্বাচন করবে। এবং সে প্রত্যেকটা জিনিস এখন বলেছে নির্বাচন কমিশনে জমা দিতে চায়, প্রত্যেকটা হিসাব, কয় টাকা উঠলো কয় টাকা না উঠলো সেটা না, জবাবদিহিতাটা নিশ্চিত করা, যে আমি কয় টাকা তুলছি, সেটা কোথায় খরচ করছি, কে আমাকে দিচ্ছে, হ্যাঁ, এই জায়গাগুলো পরিষ্কার থাকাটা একটা রাজনীতির জন্য তো খুব জরুরি একটা বিষয়। পুরো ব্যাপারটা, মানে আপনি যেটা বললেন, এটা কি আসলে প্রান্তিক পর্যায়ে কতটুকু প্রভাব ফেলে বলে আপনার কাছে মনে হয়? আমরা যদি আগে নির্বাচনগুলোই দেখি, এই নির্বাচনই হয়তো বা গত কয়েক বছর ধরে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবটা খুব বেশি বেড়েছে, তাই না? এবং খুব প্রান্তের মানুষও এখন মোবাইল ব্যবহার করে, তার কাছে যে তথ্যটা চলে যায়, সে দেখে। সো এই দেখার ফলেও তার মধ্যে কিন্তু একটা আলোড়ন তৈরি হয় কোনো না কোনো ধরনের, এবং এইটা তার ভাবনার একটা নতুন জায়গা কিন্তু তৈরি করছে না এরকম না। এখন বিষয়টা হচ্ছে যে ভাবনার জায়গাটা এক জিনিস, সেইটাকে আবার সংগঠিত করা আরেকটা বিষয়। কিন্তু চিন্তা ভাবনা আসলে হবে না, ওইখানকার মানুষ একটা, সে তো বিচ্ছিন্ন মানুষ, তাকে তো কোনো না কোনোভাবে ওই চিন্তার মাঝখানে নিয়ে আসতে হবে। সেই কাজটা আসলে চিন্তা নিয়ে আসার দায়ভারটা কি শুধু এনসিপির? না, আমি বলছি এটা সব দলই করতে হবে, এটা বিএনপি করতে হবে, জামায়াতকে করতে হবে, এটা কেন আসলে এই ধরনের কাজে আগ্রহী না, বা তাদের কাছ থেকে কেন আমরা এই ধরনের দৃষ্টান্ত দেখি না? প্রত্যেকেই, আমার কাছে মনে হয় প্রত্যেকে তার ওয়েতে দেখবেন। আপনি বিএনপি কিছু ভিডিও তৈরি করছে, জামাত কিছু ভিডিও তৈরি করছে, এনসিপি কিছু ভিডিও তৈরি করছে, কেউ গান তৈরি করছে, তাই না? সো এটা যার ওয়েতে করছে, কিন্তু যারা বা এই যে ক্রাউড ফান্ডিং এর জায়গাটা, সেইটা এনসিপির নেতাদের আসলে করতেও হবে এক হিসাবে। বিএনপির তো পুরনো একটা ধরেন এস্টাবলিশমেন্ট আছে, জামাতের একটা এস্টাবলিশমেন্ট আছে, সো তাকে এটা না করলেও চলে, বা সেইটা গেলে বাংলাদেশের প্রচলিত তারা যে ধরনের রাজনীতির মধ্যে আছে, এক ধরনের কিছুটা দুর্বৃত্তায়নের রাজনীতি, কিছুটা ধরেন নীতির রাজনীতি, সব কিছুর মিক্সচার আছে কিন্তু এই ধরনের এই সব ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে তাদের পক্ষে এইটা খুব কঠিন। সেক্ষেত্রে নতুন যারা আসবে তাদের জন্য কিন্তু এটা সহজ, কারণ এই পথের মধ্য দিয়ে আসলে তাদের বিকাশ হওয়ার সুযোগ রয়েছে।
মানে অন্যান্য রাজনৈতিক দলের কাছে হয়তো বহির্বিশ্বে কিছুটা সাপোর্টের কথা আমরা বলতে পারি, ফান্ডিং এর জায়গা থেকে বলেন বা বিভিন্ন জায়গা থেকে। বহির্বিশ্বের কথা আসলে সবার আগে প্রতিবেশী দেশ আমাদের ভারতের কথা চলে আসে। আপনি হয়তো দেখেছেন নিউজটা, যে ভারতীয়দের জন্য আসলে ভিসা সার্ভিস বন্ধ করলো বাংলাদেশ, মানে বেসিক্যালি যে অফিস ভাঙচুরের পরে হাই কমিশনের যে ব্যাপারটা হয়েছে, কেমন প্রভাব দেখতে পাচ্ছেন বা কি মনে হচ্ছে যে এটা আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, এই যে পাশের দেশ ভারতের সাথে আমাদের এই সম্পর্ক? এটা নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বা এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের চর্চা হবে, এটাই স্বাভাবিক। হচ্ছে মানে already। এইটা একটা উপলক্ষ বা এটা একটা টুলস বলতে পারেন। যেমন ইভেন যদি আপনি চিন্তা করেন, নরেন্দ্র মোদীও তার সামনে ইলেকশন আছে, সে কিন্তু বাংলাদেশ কার্ড খেলে। বাংলাদেশ কার্ড খেলে হচ্ছে একটা ভোটের জায়গা তৈরি করে। কিন্তু এই বাংলাদেশের এবারে নির্বাচনে যেটা সমস্যা বা এই সুযোগটা নাই, কারণ হচ্ছে এইবারে নির্বাচনে যারা অংশ নিচ্ছে, যদি আওয়ামী লীগকে বাদ দেন, সেটা বাদ দিলে এখন যারা আছেন সবাই কোনো না কোনো জায়গা থেকে কিছুটা হলেও ভারতের সমালোচনা করছে। কেউ কম করছে, কেউ বেশি করছে, কেউ একটু রয়ে সয়ে করছে, কেউ একটু হয়তো একটু খুব অ্যাগ্রেসিভ ওয়েতে করছে, কিন্তু করছে। মোদি বাংলাদেশ কার্ড খেলতে পারছে। এইখানকার যারা রাজনৈতিক দলগুলো আছে বা রাজনীতিবিদরা আছে, তারা মনে হয় না যে ভারতীয় কার্ড খুব একটা, কারণ সবার সেখানে ভাগ হয়ে যাবে আসলে, স্পেশালি কেউ এই সুবিধাটা নিতে পারবে না। এবং এই নেওয়াটা খুবই যৌক্তিকও না আসলে, কারণ এইটা তো আসলে ভালো রাজনীতির লক্ষণ না আসলে, তাই না? কিন্তু ভালো রাজনৈতিক লক্ষণ না হলেও মানে মানে সমসাময়িক যদি কয়েকটা বিষয় আমরা কথা বলি, যেমন ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা ঘটার পরে তার খুনিরা, মানে এখন পর্যন্ত যদিও আসলে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পাইনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা হচ্ছে বা গুঞ্জন হচ্ছে যে ভারতে চলে গেছে বা আশ্রয় নিয়েছে। এই যে ব্যাপারটা, এটা কি আসলে আমাদের মাথায় ঢুকে গেছে দেখে যে যখনই কোনো কিছু ঘটছে আমরা ধরেই নিচ্ছি যে এটার পেছনে ভারতের কোনো না কোনোভাবে কানেকশন রয়েছে, নাকি আসলে ভারত ছাড়াও তো বহির্বিশ্বে আরো অনেক শক্তিশালী দেশ রয়েছে যারা আসলে এখন দেখা যায়? দুইটা কারণ, ধরেন জনশ্রুতি বা জনপরিসরে যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনার মধ্যে ধরেন যেটা উঠে আসছে সেটা হচ্ছে, যেহেতু ধরেন এটা যদি, এটা অনেকভাবেই তো খুনটা হতে পারে, হাদিকে অনেকেই খুন করতে পারে বা একটা চক্র হতে পারে, অনেক অনেক কিছু হতে পারে। ভারতে চলে যাওয়ার ব্যাপারেও অনেকগুলো সূত্র বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে নিশ্চিত করে, যদিও সরকার তার অবস্থান পরিষ্কার করে নাই, গণমাধ্যমগুলো কিন্তু জানিয়েছে তারা ভারতে পার হয়ে গেছে, সেটা একটা বিষয়। তাহলে এই ন্যারেটিভগুলো তো আপনি আসলে উড়িয়ে দিতে পারবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, একই সাথে আমরা দেখি যে ভারত 5 আগস্টের পরে আওয়ামী লীগের প্রায় অনেকে বলে অনেক হাজার হাজার নেতাকর্মী সেখানে আশ্রয় নিয়েছে, এটাও এই বাস্তবতা তো আছে। বাংলাদেশের সাথে তো ভারতের একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, তো সেই জায়গা থেকে কেন আসলে শেখ হাসিনাকে আসলে ব্যাক করে দেওয়া হচ্ছে না বা পাঠিয়ে দেওয়া হচ্ছে না? তো ওখানে খুব স্পষ্টভাবে তিনি বলেন যে আসলে ফ্রেন্ডকে কখনো আসলে ভুলে যাওয়া উচিত না। এখন প্রশ্নটা হচ্ছে, ফ্রেন্ড কি আসলে বাংলাদেশ? না, বাংলাদেশ ভারতের এটা বন্ধু নিয়ে নাকি আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা হ্যাঁ, বন্ধু? আমি একটু আগে মনে করেছিলাম বলবো, সেটা হচ্ছে যে ওসমান হাদি যেদিন মারা গেলেন, সেদিন রাতে যে বিক্ষোভটা হলো শাহবাগ বা ওই অঞ্চলে, সেখানে আমরা দেখেছি সাবেক দুই উপদেষ্টা যোগ দিয়েছিলেন। ওইখানে কিন্তু সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটা ভালো কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভালো বলতে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে, আপনাকে বাংলাদেশের সাথে কূটনীতিটা করতে হবে, কোনো দলের সাথে না। এই জায়গাটা খুব পরিষ্কার। ভারতের আসলে দর্শনগত সমস্যা আছে, বিশেষ করে ইসলাম প্রশ্নে, ধর্ম প্রশ্নে তাদের অবস্থানগত সমস্যা আছে, কিংবা ভোটের রাজনীতি একটা সম্পর্ক আছে। যেহেতু ভারত একটা হিন্দুত্ববাদী একটা ক্ষমতাসীন বিজেপি সেই রাজনীতি করে, সেটার সাথে তারা মুসলিম বিরোধিতার একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে আসলে আমরা অনেক মানে লম্বা আলোচনা, সেই আলোচনার ভিত্তিতে বা সংক্ষেপ করে বললে, একই সাথে যদি আমরা সেখানকার অন্যান্য দলের কথাও চিন্তা করি, তারাও এই যে চিন্তা কাঠামো বা এই যে মতামত বা তাদের যে দর্শন, পলিসি বা পররাষ্ট্রনীতি, এটা থেকে বের হতে পারছে না। কিন্তু তাদের এইটা সমস্যার কারণে কিন্তু তাদের নেপালের সাথেও সমস্যা হচ্ছে, তাদের প্রতিবেশী কারোর সাথে কোনো ভালো সম্পর্ক নাই। আমাদের জায়গা থেকে বলা খুব কঠিন আসলে, এবং বলার অনেকগুলো ঝুঁকিও রয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা আসলে মানে খুব কনক্রিট না হয়ে এইসব বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ কম। বাট আপনি যদি দেখেন যে ভারত তার নিরাপত্তার জায়গা দেখবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা কোন পদ্ধতিতে দেখছে, সেইটা কি বাংলাদেশের মানে স্বাভাবিক যে সম্পর্ক সেইটার সাথে অনুকূল কিনা, নাকি সে বাংলাদেশ বিরোধিতার জায়গা আছে, কিংবা একমাত্র যদি সে আওয়ামী লীগকেই তার বন্ধু মনে করে, তখন তো স্বাভাবিকভাবে বাকিরা অবন্ধু হয়ে যাবে বা শত্রু হয়ে যাবে, এরকম একটা বিষয় তো তৈরি হয়। সেই জায়গাটা থেকেও ভারতকেও অনেক আসলে তার যে পররাষ্ট্রনীতির যে পলিসিগুলো আছে, সেই জায়গায় তার কিছু রিথিঙ্কিংয়ের জায়গা রয়েছে। কারণ এই জায়গায় শুধু রিথিঙ্ক না করতে পারে, সে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা ভালো হবে না। এবং এমন না, এখন বাংলাদেশ ধরেন অনেকেই বলছিলাম আমরা যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ
মানে একটা শ্রেণী আছে বাংলাদেশের খুব অচল, মানে একদম চলতে পারবে না, এটার বাস্তবতা খুব বেশি নাই আসলে। এই বৈশ্বিক রাজনীতিতে নানা ইকুয়েশন থাকে, নানা রাষ্ট্র থাকে। আপনি পেঁয়াজ ভারতের না পেলে আপনি কি বলে যে মিশর থেকে বড় পেঁয়াজটা নিয়ে আসতে পারবেন, এটা সমস্যা নাই। কম বেশ সুবিধা অসুবিধা হয়, হয়তো আমার রপ্তানিটা কোনো একটা জায়গায় কমে যাবে, আবার অন্য জায়গায় হয়তো বেড়ে যাবে, সেই জায়গাগুলো রয়েছে। এখানে একদম মানে আমাকে অচল, আমি এই ভাবনাও যেমন এইটাই যেমন আওয়ামী লীগ একটা সময় ভাবানোর বোঝানো ওই জায়গাটায় রয়েছে, বাট এর বিপরীতে আবার অযৌক্তিকভাবে ভারত বিরোধিতার আর জায়গা নেই। আমাকে তাকে প্রতিবেশী হিসেবে বিবেচনা করতে হবে এবং সেইখানে যৌক্তিক জায়গাগুলো নিয়ে আলোচনা করতে হবে, যেটা আমরা সবসময় বলি ন্যায্যতার ভিত্তিতে। এই ন্যায্যতা আসলে কি? এই ন্যায্যতা শুধু বাংলাদেশকে বুঝলে হবে না, ভারতকেও এই ন্যায্যতার জায়গাটা বুঝতে হবে, বাংলাদেশের মানুষের সাথে তার সখ্যতার জায়গা তৈরি করতে হবে। দেখেন এখানে একটা ছোট্ট বিষয়, যে বাংলাদেশকে ভারত এর সাথে যদি স্মুথ সম্পর্ক থাকে, বাংলাদেশে থেকে প্রচুর লোক ভারতে চিকিৎসা করাতে যায়। তো এখন এটা তো আর আওয়ামী লীগও যায় না, বিএনপিও যায় না। বিষয়টা এরকম না যে সে আওয়ামী লীগ যাচ্ছে, আওয়ামী লীগের কর্মী যাচ্ছে, বিএনপির কর্মী যাচ্ছে, জামাতের কর্মী যাচ্ছে, তা যাচ্ছে না। সেখানে সে একটা কি পায়, কাস্টমার পায়। এই যে পোস্টটা যদি দেখায় আপনাকে একটু, নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বিএনপি ও জামায়াত যুদ্ধ করছে, এবং তার এই পোস্টের প্রতিক্রিয়াগুলো যদি একটু দেখাই, তারপরে সেখানে অনেকে বলার চেষ্টা করছে যে এনসিপি কি বসে আছে কিনা, বা অনেকে এটাও বলছে যে বসে আছো কেন, তারা কেন নিচ্ছে না। গুরুত্বপূর্ণ এনসিপি, আমারও প্রশ্ন, এনসিপি কি বসে আছে, কেন বসে আছে? থাক, মানে একটা হচ্ছে আছে কিনা, আর যদি থাকে তাহলে কেন আছে। হ্যাঁ, আমারও প্রশ্ন কেন আছে, মানে এটা তো ভোটের রাজনীতি। সো আপনি যেহেতু বলছেন যে আওয়ামী লীগ ভোটিং ফ্যাসিবাদী শক্তি হিসেবে ভোটে অংশগ্রহণ করতে পারবে না, আপনাদের মানে বেশিরভাগ রাজনৈতিক দলেরই এইটা দাবি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সাধারণ কর্মী আছে, সাধারণ ভোটার আছে, হ্যাঁ ভোটারও তো থাকে, কিছু আছে ভোটার কর্মী না যারা কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়, এরকম মানুষ আছে না? এরকম কিন্তু বহু মানুষ থাকে। বিএনপি করে না কিন্তু বিএনপিকে ভোট দেয়, জামাত করে না কিন্তু সে জামাতকে ভোট দেয়, মানে করে না অর্থে আসলে কর্মী না কিন্তু ভোটার, এরকম কিন্তু আছে বাংলাদেশে বা সারা দুনিয়া আছে। ভোটারও আছে, যেখানটা হচ্ছে দেবিদার যে জায়গাটা রয়েছে, সেখানে দেখলাম যে কয়েকদিন আগেরই ঘটনা, বেশ কয়েকজন, মানে প্রায় 100-200 মানুষ হবে, তারা হচ্ছে একসাথে সবাই মিলে বিএনপিতে যোগ দিল, যারা কিনা চিহ্নিতভাবে আওয়ামী লীগের সমর্থক। এরকম ভিডিও পাওয়া গেছে। এটা হবে, এটা ধরেন এখন কম হচ্ছে, তো প্রচার যখন শুরু হবে না তখন আরো বেশি হবে, এবং ভোট যত আসবে তখন আরো বেশি হবে, কারণ এটা তখন আর মানে দেখার এনসিপির ধরেন নাহিদ ইসলামের আর দেখার সুযোগ নাই অমুক আসনে কে বিএনপিতে গেল, কে জামাতে গেল, এটা আর দেখার সুযোগ থাকবে না। এটা হবে, এটা আমার কাছে মনে হয় যে যত নির্বাচন ঘনিয়ে আসবে এই সমর্থক যোগদান এই বিষয়গুলো করবে। এবং যদি সে এরকম হয় যে সে 24 জুলাইয়ের হত্যার সাথে সরাসরি জড়িত, সেরকম কোনো ব্যক্তি আছে কিনা সেটা খুব জরুরি, সেটা অবশ্যই সেটাকে ফিল্টারিং করতেই হবে, কারণ সেটা বিচারের মধ্য দিয়েও আসতে হবে আসলে, তাই না? বিচারিক প্রক্রিয়ার কথা যখন আসলো, জাস্ট ছোট্ট একটা আলাপ, কারণ আসলে আলোচনার তো শেষ নেই, বাট আমাদেরকে শেষ করতে হবে। বাট ওসমান হাদির বিচারের ব্যাপারে বলা হচ্ছে যে 90 দিনের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ করা হবে, মানে চার্জশিট দেওয়ার পর। তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন তো ঘনিয়ে আসছে। হ্যাঁ, 90 দিন নাই নির্বাচন, নাই সরকার একটা পরিবর্তন আমরা দেখতে পারবো, বা এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে যে 90 দিন তো নাই আসলে। এটার মানে আমরা বলতে পারি যে নির্বাচনে একটা প্রভাব পড়ছে, আর যেভাবে আসলে বলা হচ্ছে খুব সম্ভবত এরকম একটা পাবো না। এখন যেমন আমরা বলতে পারবো একটা সরকারের কাছে যে কেন হচ্ছে না, ওই সময় তো এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে এক্স্যাক্টলি কোন সরকারের কাছে যাবে, কার কাছে। এটা তো ধরেন গণতন্ত্রের একটা প্রক্রিয়া, সো এইটা আসলে আমাদের খুব বদল হওয়া উচিত না, কে আসলো কে না আসলো। আমরা যদি এইটাই সমস্যা, গত 15 বছরে যদি এই স্মুথনেসটা থাকতো বা গণতন্ত্রের এই ধারাবাহিকতাটা ঠিকভাবে থাকতো, এই যে ফার্স্ট ইলেকশনগুলো না হতো, তাহলে কিন্তু এই এত কিছু তৈরি হতো না। তো এখনো যদি আমরা ওইটা ভয় পাই, তাহলে তো আর হলো না বিষয়টা। আমাকে তো একটা জায়গায় আস্থা তৈরি করতে হবে। ঠিক আছে, একটা ভোটে আমরা আস্থা নিচ্ছি, ভোটে যারা আসবে তাদেরকে তারা এই কাজটা করবে, এবং না করলে তাদেরকে আপনি প্রেসার তৈরি করবেন, তখন সেটাই করছে নেট দুনিয়া, সেটাই চলছে করছে, আর আমাদের আলোচনা আসলে চলছে, চলমান থাকবে। তবে আজকের মতো আসলে শেষ করতে নিশ্চয়ই।